ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকের আমরা আলোক তরঙ্গের অপর একটি ধর্ম সম্বন্ধে আলোচনা করব। এর আগে তো আমরা ইন্টারফারেন্স পড়েছি এবং প্রতিফলন, প্রতিসরণ ইত্যাদি সম্পর্কিত অনেক রকম ধর্মই আলোচনা করেছি। আজকে অপর একটি ধর্ম নিয়ে আলোচনা করব। দেখা যায় যে আলোক তরঙ্গ যখন কোনো প্রতিবন্ধক বা কোনো ছিদ্র তার ধার ঘেঁষে যায়, তখন এমনিতে তো কী হয়, আলো সরল রেখায় গমন করে, কিন্তু কোনো প্রতিবন্ধক বা ছিদ্রের ধার ঘেঁষে যাওয়ার সময় আলো সরল রেখায় না গিয়ে তার গতি সামান্য বেঁকে যায়। এই ঘটনাটাকে বলা হয় আলোর অপবর্তন বা ডিফ্র্যাকশন। এই ডিফ্র্যাকশন নিয়েই আজকের আমরা আলোচনা করব। প্রথম ছবিটা দেখো, সমান্তরাল কতগুলো ওয়েভফ্রন্ট, কতগুলো আলোক তরঙ্গ, সেগুলো যখন কোনো ছিদ্রের মধ্য দিয়ে পাস করছে তখন তার ডিফ্র্যাকশন ঘটছে, অর্থাৎ তখন তার গতিপথ সরল রেখায় না গিয়ে সামান্য বেঁকে যাচ্ছে। এইটাকে বলা হয় ডিফ্র্যাকশন। আর এই ডিফ্র্যাকশন কতটা হবে, অর্থাৎ তরঙ্গের গতির অভিমুখ কতটা চেঞ্জড হবে, সেটা নির্ভর করছে যে আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এবং সে যে প্রতিবন্ধকের ধার ঘেঁষে যাচ্ছে বা যে ছিদ্রের মারফত সে এগোচ্ছে, যে ছিদ্রের মধ্য দিয়ে সে এগোচ্ছে, তাদের দুজনের ডাইমেনশনের ওপর। প্রথমটাতে দেখতে পাচ্ছি যে তরঙ্গ দৈর্ঘ্যে থেকে এই ছিদ্রের আকারটা মোটামুটি বড় রয়েছে, প্রথম যে ছবিটা, তাই জন্য খুব একটা ডিফ্র্যাকশন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। যখন তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে প্রায় সমতুল্য কোনো ছিদ্রের মধ্য দিয়ে আলোক তরঙ্গ পাস করবে, তখন আমরা ডিফ্র্যাকশন লক্ষ্য করতে পারছি। আর যখন রেখাচিত্রটা ডাইমেনশনের থেকে খুব কম হবে, তখন থার্ড যে ছবিটা রয়েছে, মানে তরঙ্গ দৈর্ঘ্যের ডাইমেনশনের থেকে ছিদ্রের ডাইমেনশন যখন খুব ছোট হবে, তখন থার্ড যে ছবিটা রয়েছে, তখন ডিফ্র্যাকশন ওই রকম হবে। অর্থাৎ ডিফ্র্যাকশন কতটা হচ্ছে, মানে তরঙ্গের অভিমুখ, তরঙ্গের গতির অভিমুখ কতটা পরিবর্তিত হচ্ছে, সেটা নির্ভর করছে আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য এবং কোন প্রতিবন্ধককে সে অতিক্রম করছে তাদের দুজনের ডাইমেনশনের ওপর। আমরা প্রকৃতিতে আলোর ডিফ্র্যাকশনকে দেখতে পাই। প্রথম যে ছবিটা রয়েছে দেখো, সূর্যের আলো যখন কুয়াশা ভেদ করে আসে, তখন কুয়াশার মধ্যে যে পার্টিকেলসগুলো রয়েছে, যে ধুলোকণা বা যা কিছু, তার গায়ে লেগে আলো কিন্তু ডিফ্র্যাক্টেড হয়ে যায়। আর এইখানে যে ছবিটা রয়েছে, এখানে আবার কুয়াশা আমি দেখতে পাচ্ছি, কুয়াশার মধ্যে দিয়েও ডিফ্র্যাক্টেড হচ্ছে, কিন্তু গাছের যে পাতাগুলো, গাছের পাতার ডগা একদম সূচাকৃতি হয়, সেই পাতার ডগাতে সেই সূর্যের আলো লেগে সেটা ডিফ্র্যাক্টেড হয়ে কিন্তু একটা এই চিত্রের সৃষ্টি করেছে। তাহলে প্রকৃতিতে আমরা এইভাবে আলোর ডিফ্র্যাকশনকে নজর করতে পারি। পরের ছবিটা দেখতে পাচ্ছি একটা দরজা খুব অল্প খোলা রয়েছে। এখানে আমি একটা কথা বলে রাখি, দরজা বন্ধ থাকলে একটা ঘরের মধ্যে যখন কেউ কথা বলে, দরজার বাইরে থেকে কিন্তু সেই কথা শুনতে পাওয়া যায়, কিন্তু আলোক তরঙ্গ সেখানে কিন্তু নির্গত হতে পারে না। দেখো, যদি জানলা কিংবা দরজার যে আকারের ছিদ্র, সেগুলো শব্দতরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু অনেক বড় হয়, সেই জন্য আলোক তরঙ্গের জন্য যে ডাইমেনশনের জিনিসটা প্রতিবন্ধক হবে, শব্দ তরঙ্গ তাকে অতিক্রম করে ইজিলি চলে যেতে পারবে, সেখানে কোনো ডিফ্র্যাকশনের ঘটনা ঘটবে না। কিন্তু আলোক তরঙ্গ সেই বাধাতে যদি অতিক্রম করতে না পারে, তাহলে সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসবে, আর যদি সে তার ধার ঘেঁষে যায় তাহলে ডিফ্র্যাক্টেড হয়ে অন্য দিকে চলে যাবে। তার ফলে আলোক তরঙ্গ ঘরের ভেতর থেকে বাইরের দিকে বেরোতে না পারলে, আমি বাইরে থেকে কোনো জিনিস ঘরের ভেতরে দরজা একদম অল্প করে বন্ধ করা থাকলে দেখতে পারবো না,
আর দরজার মানে ওপেনিংটা যদি আমি ওইটুকু খুলে রাখি পরের চিত্রতে, তাহলে কি হচ্ছে, আলোক তরঙ্গ ওই দরজার ফাঁক দিয়ে ঢোকার সময় সে ডিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে এবং ডিফ্র্যাকশন একটা প্যাটার্ন দেখো মেঝেতে সৃষ্টি করছে। এটা আলোর ডিফ্র্যাকশন। তাহলে আলোর ডিফ্র্যাকশন আমরা কোন কোন জায়গায় দেখতে পেলাম? একটা দেখতে পেলাম কুয়াশার মধ্যে দিয়ে সূর্যের আলো ডিফ্র্যাকশন হয়, সূর্যের আলো গাছের পাতার ডগায় লেগেও ডিফ্র্যাক্টেড হতে পারে, আর দেখলাম খুব অল্প করে খুলে রাখা দরজার মধ্য দিয়েও আলোর ডিফ্র্যাকশন ঘটে। আমরা এর আগে আলোর ইন্টারফেয়ারেন্স সম্বন্ধে আলোচনা করেছি। তাহলে আলোর ব্যতিচার বা ইন্টারফেয়ারেন্স এবং ডিফ্র্যাকশন বা অপবর্তনের মধ্যে তফাৎটা কোথায়? প্রথমত ডিফ্র্যাকশন ইন্টারফেরেন্স আমরা দেখেছিলাম দুটো কোহেরেন্ট সোর্স থেকে যে আলোক তরঙ্গ নির্গত হচ্ছে সেই আলোক তরঙ্গের উপরিপাতের ফলে কিন্তু ইন্টারফেরেন্স সৃষ্টি হয়েছিল। আর একটা ওয়েভ ফ্রন্ট তার বিভিন্ন বিন্দুগুলো আমরা জানি হাইগেন্স প্রিন্সিপালের ফলে যে সেইগুলো এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করে এবং তারা আবার সেকেন্ডারি ওয়েভলেট সৃষ্টি করে। এই সেকেন্ডারি ওয়েভলেটগুলো যখন উপরিপাতিত হয় তখন আলোর ডিফ্র্যাকশন ঘটে। ঠিক আছে, এরপরেও পার্থক্য আছে যে ইন্টারফেরেন্সে যে ফ্রিঞ্জগুলো তৈরি হয় সেই ব্যান্ডউইথ বা ফ্রিঞ্জউইথগুলো কিন্তু মোটামুটি সমান হয়, কিন্তু ডিফ্র্যাকশানে এই যে ফ্রিঞ্জ উইডথগুলো সমান হয় না, কখনোই সমান হয় না। ইন্টারফেরেন্সের যে ব্রাইট ব্যান্ডগুলো রয়েছে প্রত্যেকটা ব্রাইট ব্যান্ডের ইন্টেন্সিটি কিন্তু ইকুয়াল হয়, কিন্তু এখানে ডিফ্র্যাকশানে এই ব্রাইট ব্যান্ডগুলোর ইন্টেন্সিটি সমান থাকে না। সেগুলো আমরা পরে দেখব যে সমান না থেকে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেগুলো আমরা পরে দেখব। এইবারে এই ডিফ্র্যাকশানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ফ্রেনেলস ডিফ্র্যাকশন আর একটা ফ্রনহফার ডিফ্র্যাকশন। ফ্রেনেল কাকে বলবো? যখন আলোর উৎস, পর্দা এবং যে ছিদ্রের মধ্য দিয়ে আলো যেতে গিয়ে ডিফ্র্যাকশন ঘটালো এরা সবাই যখন সসীম দূরত্ব মানে ফাইনাইট ডিস্টেন্সের মধ্যে যখন থাকবে তখন যে ডিফ্র্যাকশন ঘটবে তাকে আমরা বলবো ফ্রেনেল ডিফ্র্যাকশন। আর এই ধরনের ডিফ্র্যাকশানের ফলে যে ওয়েভ ফ্রন্টটা গিয়ে স্ক্রিনে আপতিত হয় সেগুলো হয় স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট হয় অথবা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হয়। আর আলোর উৎস, ছিদ্র যার মধ্যে দিয়ে ডিফ্র্যাক্টেড হবে আলো, আর স্ক্রিন, এরা যখন মানে ছিদ্রের রেসপেক্টে উৎস এবং স্ক্রিন যখন ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে তখন ফ্রনহফার ডিফ্র্যাকশন লক্ষ্য করা যায়। এবং এখানে এক্ষেত্রে স্ক্রিনের ওপর যে ওয়েভ ফ্রন্টটা আপতিত হবে সেগুলো কিন্তু সমতল হয়। অসীম দূরত্ব থেকে আলো আসা মানে কি প্যারালাল আলোক রশ্মি আসা। ঠিক আছে, এখানে দেখো নিচে দুটো আমরা ছবি দিয়ে দিয়েছি, একটা ফ্রেনেল ডিফ্র্যাকশানে কীরকম প্যাটার্নটা দেখতে হয় আর ফ্রনহফার ডিফ্র্যাকশানে কীভাবে প্যাটার্নটা দেখতে হয়। আর ফ্রেনেল ডিফ্র্যাকশানটাকে বলা হয় নিয়ার ফিল্ড ডিফ্র্যাকশান, যেহেতু কাছাকাছি থেকে আলো আসে সসীম দূরত্ব থেকে। আর এটা হয় যখন when a wave passes via a small hole and diffracts creating a diffraction pattern। এটা ছোট্ট ছিদ্র দিয়ে যখন নির্গত হয় তখন কিন্তু ফ্রেনেলের ডিফ্র্যাকশান হয়। আর ফ্রনহফার ডিফ্র্যাকশানটাকে ফার ফিল্ড ডিফ্র্যাকশান বলে, কারণ এটা অসীম দূরত্বে থেকে আলোকরশ্মি আসে, মানে উৎসটা অসীম দূরত্বে থাকে ছিদ্রের তুলনায়, এবং এটা এই ডিফ্র্যাকশান ঘটে when field waves পাস ভায়া আ স্লিট অর অ্যান অ্যাপারচার। যখন একটা স্লিট এক্সপেরিমেন্ট আমরা করেছিলাম, স্লিট মানে হচ্ছে একটা রেখা ছিদ্র, সেই স্লিটের মধ্যে দিয়ে বা একটা বিন্দু নয়, ছোট্ট হোল নয়, একটা স্লিট বা একটা কোনো অ্যাপারচারের মধ্যে দিয়ে যখন আলোক রশ্মি পাস করে তখন ফ্রনহফার ডিফ্র্যাকশন লক্ষ্য করা যায়। একটা সিঙ্গল স্লিটের মাধ্যমে ফ্রনহফার ডিফ্র্যাকশন এখানে বর্ণনা করা হয়েছে। দেখো
এখানে একটা স্লিট রয়েছে এবি, যার উইডথ হচ্ছে এ। একটা মনোক্রোম্যাটিক লাইট যার ওয়েভলেন্থ ল্যামডা সেটা এখানে এসে আপতিত হয়েছে। এখন এই স্লিটটা এবি স্লিট, তার ওপর এসে পড়া যে ওয়েভ ফ্রন্ট এর সবকটা বিন্দু সমদশা সম্পন্ন হয়। এই বিন্দুগুলো থেকে যেসব ওয়েভলেট সমান্তরাল হয়ে লেন্সের মধ্যে যাচ্ছে তারা প্রতিসরণের পর সবাই ও বিন্দুতে গিয়ে মিলিত হয়, এবং সেটা কোনো পাথ ডিফারেন্স ছাড়া ও বিন্দুতে যারা মিলিত হচ্ছে গিয়ে সেখানে কিন্তু কোনো পাথ ডিফারেন্স থাকে না। তাই ও বিন্দুতে এই ওয়েভলেটগুলো কনস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স ঘটায়, আর তাই জন্য ও বিন্দুতে একটা ব্রাইট ব্যান্ড তৈরি হয়। একে বলা হয় সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ বা কেন্দ্রীয় বা মুখ্য চরম বিন্দু, উজ্জ্বল বিন্দু একে বলা হয়, অর্থাৎ ও বিন্দুতে উজ্জ্বল বিন্দু বলা হয়। এইবারে আমরা যদি ও বিন্দুতে আপতিত হওয়া ওয়েভলেটগুলোকে কনসিডার না করি, যে সমস্ত আলোকরশ্মিগুলো ও বিন্দুতে মিলিত না হয়ে তার আশপাশে মিলিত হয়েছে, সেক্ষেত্রে কী ধরনের ঘটনা ঘটছে একটু আলোচনা করা যাক। তার জন্য আমরা কি করলাম, ফার্স্টে এ পয়েন্ট থেকে আমরা বি অবধি একটা বি পয়েন্ট পর্যন্ত একটা পারপেন্ডিকুলার আঁকলাম। তাহলে এ বি এ থেকে পারপেন্ডিকুলার বিতে না বি এ বি এই যে পারপেন্ডিকুলার আমরা আঁকলাম সেটা হচ্ছে ডিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট, এবং বিই যে পরিমাণ সেটাই হচ্ছে আমার পাথ ডিফারেন্স যখন তারা P1 বিন্দুতে, ছবি হিসেবে P1 বিন্দুতে গিয়ে আপতিত হয়েছে। আবার বলছি, যখন এখান থেকে এই আলোকরশ্মিগুলো যখন P1 বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন তারা সেম অপটিক্যাল পাথ ট্র্যাভেল করে না, ফলে তাদের একটা পাথ ডিফারেন্স থেকে যায়, এবং অবশ্যই এই পাথ ডিফারেন্সের পরিমাণটা হচ্ছে বিই। ঠিক আছে, এবারে আমরা P1 বিন্দুতে, ধরা যাক P1 বিন্দুতে এরা গিয়ে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটাচ্ছে এবং সেখানে একজন আরেকজনের মানে অপোজিট দশায় গিয়ে আপতিত হচ্ছে, সেই ক্যালকুলেশনটা আমরা করব, এবং সেখানে আমরা একটা অ্যাজাম্পশন করে নিলাম যে এই পাথ ডিফারেন্সটা একটা গোটা তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমান হচ্ছে, অর্থাৎ বিই ইজ ইকুয়াল টু ল্যামডা হচ্ছে, কারণ মনোক্রোম্যাটিক যে লাইটটা আপতিত করেছি তার ওয়েভলেন্থ ছিল ল্যামডা। এইবারে তাহলে যদি এরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটায় তাহলে বিই মানে হচ্ছে, দেখো ছবিতে বিই মানে হচ্ছে এ বি সাইন থিটা। সাইন থিটাটা কি? থিটা হচ্ছে এই আলোকরশ্মির পথটা ওই প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা, যারা কিনা সোজা গেলে ওতে মিলিত হতো, সেই ডিরেকশানের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। আর এ বি মানে হচ্ছে এ, কারণ স্লিটের উইডথ হচ্ছে এ, তাহলে এ সাইন থিটা মানে ল্যামডা, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ। আর থিটার পরিমাণ যদি খুব অল্প হয় তাহলে সাইন থিটাকে আমরা থিটা ধরতে পারি, তার মানে থিটা ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এ। অর্থাৎ ফার্স্ট যে ডার্ক ব্যান্ডটা তৈরি হবে, ফার্স্ট যে মিনিমা তৈরি হবে সেটা ল্যামডা বাই এ অ্যাঙ্গেলে গিয়ে তৈরি হবে। তাহলে সেকেন্ড যেটা সেটা হবে 2 ল্যামডা বাই এ। এইভাবে এন তম যে মিনিমাম পয়েন্ট তৈরি হবে ও বিন্দু থেকে দূরত্বে, ধরা যাক P1 P2 করে Pn নাম্বার বিন্দুতে, সেখানে তাহলে থিটার ভ্যালু হবে থিটা এন ইজ ইকুয়াল টু এন ল্যামডা বাই এ, যেখানে এন হচ্ছে ইন্টিজার সেগুলো, তার মানে ওইগুলো কিন্তু এন ইন্টিজার মানে কি, এন কিন্তু +-1 +-2, অর্থাৎ ও এর দুদিকে, ওপর দিকেও P1 P2 P3 করে যেতে পারে, নিচের দিকেও কিন্তু P1 P2 P3 করে আসতে পারে, অর্থাৎ এনের ভ্যালু +-1 +-2 এইভাবে আমরা ক্যালকুলেট করব, এবং সেগুলোকে বলা হবে সেকেন্ডারি মিনিমা। ফার্স্টটাকে বলা হচ্ছে প্রাইমারি মিনিমা, আর তারপরেগুলোকে বলা হয় সেকেন্ডারি মিনিমা। এইভাবেই তৈরি হবে। এইবারে ম্যাক্সিমার জন্য কন্ডিশনটা কি হবে? যখন ওরা গিয়ে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স ঘটাবে তখন তো সেখানে ব্রাইট ব্যান্ড বা ম্যাক্সিমা তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে প্রথম যেটা তৈরি হবে, তাদের প্রথম যে ম্যাক্সিমা তৈরি হবে, তাহলে সেইখানে যে দুটো তরঙ্গ গিয়ে মিলিত হয়েছে তাদের পথ পার্থক্যটা হবে 3 ল্যামডা বাই 2। এগুলো আমরা ইন্টারফারেন্সের চ্যাপ্টারে পড়ে এসেছি, কখন কনস্ট্রাকটিভ হবে কখন ডিস্ট্রাকটিভ হবে, 3 ল্যামডা বাই 2। এইভাবে তাহলে এনের যে সেকেন্ডারি ম্যাক্সিমা তৈরি হবে তার জন্য সেটা হচ্ছে পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স, সেটা হবে 2n + 1 ইন্টু ল্যামডা বাই 2, মানে ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, অর্থাৎ
এ সাইন থিটা এন ইজ ইকুয়াল টু মানে এ থিটা এন, কারণ থিটা এন যদি অল্প ধরা হয় তাহলে তো এই অ্যাজাম্পশনটা আমরা সবসময় করি নি, থিটা খুব ছোট ভ্যালুর জন্য সাইন থিটাকে থিটা ধরা হয়, অর্থাৎ থিটার ভ্যালুটা তখন হবে 2n+1 ইন্টু λ/2a। এইটা হচ্ছে আমার ম্যাক্সিমার জন্য কন্ডিশন। অর্থাৎ ফ্রনহোফার ডিফ্র্যাকশানে একজন সিঙ্গেল স্লিটের মাধ্যমে হবে, তখন কোথায় প্রিন্সিপাল মুখ্য যে চরম বিন্দু সেটা তো একদম ও বিন্দুতে মিলিত হচ্ছে, এবং ও বিন্দুর দুদিকে কোথায় কোথায় ম্যাক্সিমা তৈরি হবে, কোথায় কোথায় মিনিমা তৈরি হবে, তার একটা জেনারেল ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এইবারে এই ডিফ্র্যাকশানের ফলে যে প্যাটার্ন তৈরি হবে, এবং এখানে দেখা যাচ্ছে সাইন থিটা ভার্সেস ইন্টেন্সিটি, মানে থিটার ভ্যালুটা চেঞ্জ হলে ইন্টেন্সিটি কিভাবে চেঞ্জ হবে সেইটা এই গ্রাফে দেখানো রয়েছে। সেন্ট্রাল ম্যাক্সিমাটা তো দেখতে পাচ্ছ সব থেকে ব্রাইট হচ্ছে, এবং এর চওড়াটাও উইডথটাও কিন্তু অন্যান্য যে কোনো ম্যাক্সিমা বা মিনিমা যে কোনো ব্যান্ডের থেকে কিন্তু এর উইথটাও অনেক বেশি হয় এবং ইন্টেন্সিটিটাও যথেষ্ট বেশি হয়। সব থেকে ব্রাইট স্পট এখানে তৈরি হয়। আচ্ছা, এইখানে ক্যাপিটাল ডি যেটা ধরা হয়েছে, সেই ক্যাপিটাল ডিটা এরা এখানে স্লিটের উইথ হিসেবে ধরেছে, আর ল্যামডাটা হচ্ছে যে আলোক তরঙ্গ এসে ডিফ্র্যাক্টেড করছে সেই আলোক তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে কোথায় কোথায় ডিস্ট্রাকটিভ ইন্টারফেয়ারেন্স হবে, যেখানে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা হবে, অর্থাৎ এম হচ্ছে এখানে ইন্টিজার, সুতরাং কোথাও কোথাও এন দেখতে পাওয়া যায়, কোনো ইকুয়েশনে এম দেখতে পাওয়া যায়। আমার মনে হয় এখানে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই, এন হোক বা এম হোক যাই হোক না কেন, সেটা মানে এক্সপ্রেশনটা হচ্ছে ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা বা এ সাইন থিটা ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যাই হোক না কেন ইকুয়েশনটা হচ্ছে এইটা, যেখানে ডি হচ্ছে স্লিট উইথ এবং এম হচ্ছে এম বা এন, এগুলো হলো তার ইন্টিজার, অর্থাৎ সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে কত নাম্বার পয়েন্ট এরা। তাহলে ঠিক সেই জায়গাটা দেখো, এখানে সেন্ট্রাল যে ম্যাক্সিমা রয়েছে তার একদিকে প্লাস ল্যামডা ডি প্লাস 2 λ/d, আর অন্যদিকে মাইনাস λ/d মাইনাস 2 λ/d, এইভাবে এগোচ্ছে। তাহলে ওই যে সেন্ট্রাল ম্যাক্সিমার ডান দিকের এবং বাম দিকের পরপর দুটো ফ্রিঞ্জের মাঝে দূরত্বটা কিন্তু 2 λ/d হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রেখো, λ/d মাইনাস অফ λ/d, অর্থাৎ 2 λ/d দূরত্বে দুটো ব্যান্ড রয়েছে। এইভাবে আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। এটা হচ্ছে ইন্টেন্সিটি গ্রাফ আগেনস্ট সাইন থিটা। এইভাবে দূরত্ব দিয়েও আমরা ইন্টেন্সিটি গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। এবার একটা অঙ্ক রয়েছে, ভিজিবল লাইট অফ ওয়েভলেন্থ 550 ন্যানোমিটার ফলস অন আ সিঙ্গল স্লিট, একটা ছবি রয়েছে, বলছে একটা সিঙ্গল স্লিটের মধ্যে 550 ন্যানোমিটারের ওয়েভলেন্থের একটা দৃশ্যমান আলো এসে আপতিত হয়েছে, অ্যান্ড প্রডিউসেস ইটস সেকেন্ড ডিফ্র্যাকশন মিনিমাম, মানে দ্বিতীয় গৌণ অবমবিন্দু, যেটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি রিলেটিভ টু দ্য ইনসিডেন্ট ডিরেকশন অফ দ্য লাইট। মানে ইনসিডেন্ট ডিরেকশন মানে ওই সেন্ট্রাল ম্যাক্সিমার যে লাইনটা, ওই মাঝখানের লাইন, ওটার সঙ্গে 45 ডিগ্রিতে ও সেকেন্ড ডিফ্র্যাকশন মিনিমাম তৈরি হয়েছে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য উইডথ অফ দ্য স্লিট, তাহলে স্লিটের উইডথটা কত? আর সেকেন্ড প্রশ্ন, অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ইজ দ্য ফার্স্ট মিনিমাম প্রডিউসড, সেকেন্ড অ্যাঙ্গেলটা বলে দিয়েছে, সেকেন্ড মিনিমাম, তাহলে তোমাকে বের করতে হবে প্রথম মিনিমাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে। ফর্মুলার তো আমার কাছে একটাই, ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা। তাহলে প্রথমটায় কি বলে দিয়েছে দেখি, প্রথমটাতে ল্যামডা বলে দিয়েছে, এম এর ভ্যালু বলে দিয়েছে, সেকেন্ড বলে দিয়েছে, তার মানে এম ইজ ইকুয়াল টু 2, এবং থিটার ভ্যালু বলে দিয়েছে 45 ডিগ্রি। তাহলে জানতে হবে ডি এর ভ্যালু, তো ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ল্যামডা, মানে ডি ইজ ইকুয়াল টু এম ল্যামডা বাই সাইন থিটা। দেখো এম এর ভ্যালু 2, ল্যামডার ভ্যালু 550 ন্যানোমিটার, এটা কিন্তু মাথায় রাখতে হবে, আর সাইন থিটা হচ্ছে এখানে সাইন 45 ডিগ্রি, সমস্ত করে ডি এর একটা ভ্যালু বেরোলো। এইবারে সলিউশন ফর পার্ট 2, দেখো অ্যাট হোয়াট অ্যাঙ্গেল ইজ দ্য ফার্স্ট মিনিমাম প্রডিউসড, মানে সেকেন্ড মিনিমাটা বলে দিয়ে থিটা বলে দিয়ে ডি এর ভ্যালুটা বেরিয়ে গেছে, অর্থাৎ স্লিটের উইডথটা তো ওটাই, এবার ওই স্লিট উইডথ ধরে আমাকে থিটা 1টা ক্যালকুলেট করতে হবে, পুটিং এম ইজ ইকুয়াল টু 1।
অর্থাৎ সেকেন্ড বারেতে এম এর ভ্যালু হচ্ছে 1, সেইটা বসিয়ে ল্যামডার ভ্যালু একই আছে, ডি এর ভ্যালু আমি আগের থেকে বের করে ফেলেছি, দুটো বসিয়ে সাইন থিটার ভ্যালু যত বেরোবে অর্থাৎ থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স তত, মানে বেরিয়ে গেল 20.7 ডিগ্রি। এটা হচ্ছে এই অঙ্কটা। আরও একটা অঙ্ক আছে, আ গ্রেটিং কন্টেনিং 4000 স্লিটস পার সেন্টিমিটার, মানে একটা গ্রেটিং রয়েছে যার 1 সেন্টিমিটারের মধ্যে 4000খানা স্লিট রয়েছে, ইজ ইলুমিনেটেড উইথ আ মোনোক্রোম্যাটিক লাইট অ্যান্ড প্রডিউসেস দ্য সেকেন্ড অর্ডার ব্রাইট লাইন অ্যাট 30 ডিগ্রি অ্যাঙ্গেল। একটা স্লিটের মধ্যে মোনোক্রোম্যাটিক লাইটটাকে ফেলা হয়েছে এবং সেখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সেকেন্ড অর্ডার ব্রাইট লাইন তৈরি হয়েছে। হোয়াট ইজ দ্য ওয়েভ লেন্থ অফ দ্য লাইট ইউজ, এবং ল্যামডাটা বের করতে হবে। ব্যাপারটা সেই একই, এন ল্যামডা ইজ ইকুয়াল টু ডি সাইন থিটা। দেখো এখানে আবার এন নিয়েছে, স্মল ডি নিয়েছে। আমি এটাই বোঝানোর জন্য দুটো দু রকমের বলছি যে এন ডি এই সমস্তগুলো যতই চেঞ্জ থাকুক না কেন তোমার ফর্মুলা একই। আর এখানে সেকেন্ড অর্ডার বলেছে মানে এন এর ভ্যালু 2 আর ডি এর ভ্যালু বলে দিয়েছে, আর সাইন থিটা মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। এইগুলো পুট করো, ল্যামডার ভ্যালু ল্যামডার ভ্যালু যা বেরোলো সেখান থেকে এখানে 6250 ইন্টু 10⁻−10 মিটার বলেছে, সেখান থেকে অ্যাংস্ট্রমে কনভার্ট করে নিয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফর্মুলা সেই একই, এন ল্যামডা ইজিক্যাল টু ডি সাইন থিটা। এইগুলো লিখে ফেলার পর কোনগুলোর ভ্যালু বলে দিয়েছে সেগুলো লিখলেই চোখের সামনে ইকুয়েশন পুরোপুরি একদম স্পষ্ট হয়ে আসবে। তাহলে কোনটা চেয়েছে সেটা বের করা আমার পক্ষে অনেক ইজি হবে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, what changes are observed in a diffraction pattern if the whole apparatus is immersed in water? বলছে পুরো অ্যাপারেটাস ওই ফ্রনহপার ডিফ্র্যাকশানে পুরো জিনিসটাকে ধরে আমি যদি জলে ডুবিয়ে দিই, ওটা রয়েছে তো বায়ু মাধ্যমে আমি পরীক্ষা নিরীক্ষা করছি। এবারে ওই মোনোক্রোম্যাটিক লাইট যাচ্ছে সেই স্লিটের মাধ্যম দিয়ে গিয়ে লেন্স দিয়ে প্রতিসৃত হয়ে গিয়ে ওতে সেন্ট্রাল ফ্রিঞ্জ তৈরি করছে, অন্য জায়গাগুলোতে মিনিমা ম্যাক্সিমা এগুলো সমস্ত অল্টারনেটিভলি তৈরি করছে। এই জিনিসগুলো যে হচ্ছে সেই পুরো জিনিসটাকে এবার জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। তাহলে হোয়াট চেঞ্জেস আর অবজার্ভ, তাহলে কী পরিবর্তন লক্ষ্য করা যাবে? দেখো প্রথমে জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে মানে ফার্স্ট যেটা আমার মাথায় ক্লিক করবে সেটা হচ্ছে ওর মিউ চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে লাইটটা যাচ্ছে সে দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট সেটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে ল্যামডা বাই মিউ, ল্যামডা ড্যাশ ইজগুলো ল্যামডা বাই মিউ, এটা আমরা জানি প্রতিসরণ চ্যাপ্টারে পড়ে এসেছি। আর জলের মিউ এয়ারের থেকে বড়, তাই জলের মধ্যে ডোবানোর ফলে ল্যামডা ড্যাশের মানটা ল্যামডার থেকে ছোট হয়ে যাচ্ছে। সেন্ট্রাল ম্যাক্সিমার যে উইথটা সেটা হচ্ছে 2 ল্যামডা ড্যাশ বাই এ, তার মানে সেন্ট্রাল ম্যাক্সিমার উইথ সেটা আবার তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি আগের থেকে কমে যায় তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমার উইথ সেটাও আগে থেকে কমে যাবে। Therefore, as the wavelength decreases, the width of the central maxima also decreases. তাহলে যেহেতু তার তরঙ্গ দৈর্ঘ্য কমে যাচ্ছে তাহলে প্রিন্সিপাল যে সেন্ট্রাল ম্যাক্সিমা মুখ্য চরম বিন্দু তার উইথটাও সেখানে কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন ছিল, সম্পূর্ণ জিনিসটাকে আমি যদি গ্রেটার কোনো প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমের মধ্যে নিয়ে যাই তাহলে ওয়েভলেন্থ যেহেতু কমে যাচ্ছে, এফেক্টিভ ওয়েভলেন্থ, তাই জন্য সেন্ট্রাল ম্যাক্সিমার উইথটাও কমে যাচ্ছে। এই ছিল আজকে ডিফ্র্যাকশন সম্বন্ধে আলোচনা, আলোর ডিফ্র্যাকশন সম্বন্ধে আলোচনা। আজকের ক্লাস এইখানেই শেষ।